আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাস থেকে স্টার্ট করি। যে প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল কন্ট্রোল ফ্লো। তো কন্ট্রোল ফ্লোকে আমরা যেটা বলেছিলাম যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। আমরা অনেক সময় অনেকগুলো কেস থাকে প্যারালালি, যে কোন কেসটাকে আমরা ক্যালকুলেট করব সেটাকে আমরা প্রথমে ডিসিশন নিতে হবে, এটা ট্রু নাকি ফলস, এই জাতীয় কিছু স্টেটমেন্ট, যেটা আমরা লজিক্যাল অপারেটর তার ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, তারও আগের ক্লাসে। ঠিক আছে, তো ওই ডিসিশন নিয়ে আমরা যেই কোডিং গুলো লিখবো বা অ্যালগোরিদমটা লিখবো, সেই অ্যালগোরিদমটাকে আমরা এক্সিকিউট করব বা ক্যালকুলেট করবো, কোন ভ্যালুটা বা কিভাবে ক্যালকুলেট করবো আমরা জিনিসটা। তো তার জন্য আমরা কয়েকটা স্টেটমেন্ট আমরা করেছিলাম যে ডিসিশন মেকিং এর জন্য, সেটা হচ্ছে ইফ এলস এবং সুইচ কেস স্টেটমেন্ট বা সুইচ কেস কনস্ট্রাকশন যেটা বলা হয়। আর কয়েকটা লুপিংস ছিল, ফর লুপস, হোয়াইল লুপস, এগুলো আশা করি খুব একটা সমস্যা হবে না। তো আমাদের প্রথম দুইটা হচ্ছে আজকের ক্লাসে আর কি, লাস্ট ক্লাস আমরা এমনিতে ডিসকাস করেছিলাম, আজকে এটা দিয়ে কিছু প্রোগ্রাম করবো আর কি, আমরা যে প্রোগ্রামিং এ আমরা এটা কিভাবে ইউজ করতে পারি, এবং দুইটা যেই কন্ডিশন আছে ডিসিশন মেকিং এ সেই দুটাকে আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি আর কি, বা ডিফারেন্সটা কি দুটার মধ্যে। আর সেখানে প্রথমে আমরা পড়েছিলাম ইফ স্টেটমেন্ট। আশা করি ইফ স্টেটমেন্ট সবাই বুঝতে পেরেছে যে ইফ স্টেটমেন্ট দেওয়ার পরে আমরা টেস্ট এক্সপ্রেশন যে রিপোর্টটা দেওয়া আছে, সেই টেস্ট এক্সপ্রেশন পার্টটাতে আমরা এই কন্ডিশনটা টেস্ট করব যে এটা ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তখন সে এই কমান্ডটাকে এক্সিকিউট করবে, আর যদি এটা ফলস হয় তখন এটা আর এক্সিকিউট করবে না, সে জাস্ট এই ইফ স্টেটমেন্টের পরে চলে যাবে, এরপর থেকে সে কাউন্ট করবে। তো এটা আশা করি সবাই জানো আর কি। নেক্সট আমরা এখানে একটা এম ফাইলে দেখেছিলাম যে যদি আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে কোনো একটা প্রোগ্রাম রান করি আমাদের আউটকামটা কিরকম আসে আর কি। ঠিক আছে, যে এখন আমি প্রথমে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম ইফ এ ইজ গ্রেটার দেন বি, কে ইজ ইকুয়াল টু ট্রু স্টেটমেন্ট, জাস্ট টেস্ট করার জন্য। যখন এ ইজ গ্রেটার দেন বিটা ট্রু ছিল, ট্রু স্টেটমেন্ট হওয়ার কারণে যে এখানে এ এবং বি যেটা আছে এটা কি ট্রু নাকি ফলস? ফলস হবে। ফলস হবে। তো ফলস হওয়ার কারণে দেখো যে প্রথমে কে ইজ ইকুয়াল টু নাল স্টেটমেন্ট 1 ছিল, তারপরে ছিল কে ইজ ইকুয়াল টু ট্রু স্টেটমেন্ট, এবং তারপরে ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু নাল স্টেটমেন্ট 2। তো দেখো কে নাল স্টেটমেন্ট 1 লিখে আসছে এবং কে ইজ ইকুয়াল টু পরের জিনিসটার জন্য নাল স্টেটমেন্ট 2 লিখে আসছে, বাট কে ইজ ইকুয়াল টু নাল স্টেটমেন্ট যেটা সেটা আসে নাই, কারণ হচ্ছে এটা ফলস স্টেটমেন্ট হওয়ার কারণে এই জিনিসটা এখানে এটার ভেতরের যেই স্টেটমেন্ট গুলো আছে সেগুলোকে আর এক্সিকিউট করে নাই। হ্যাঁ, বাট ট্রু স্টেটমেন্ট যদি হয় এ ইজ ইকুয়াল টু বি প্লাস 1 যদি লিখি তখন কি এ ইজ গ্রেটার দেন বি, এটা ট্রু হবে, তখন কে ইজ ইকুয়াল টু ট্রু স্টেটমেন্ট সেই লেখাটা আসছে আর কি। দ্যাট মিনস আমরা যদি কোনো ইফ কন্ডিশন ইউজ করি, যদি ট্রু স্টেটমেন্ট হয় তো ইফ কন্ডিশনের ভেতরে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলোকেই সে এক্সিকিউট করবে, ক্যালকুলেট করবে, আদারওয়াইজ অন্যগুলো করবে না আর কি। যাক, এটা খুবই বেসিক্স। তো এরপরে আমরা এখানে ইফ কন্ডিশনে একটা কন্ডিশন ইউজ করেছিলাম, যদি আমরা একাধিক কন্ডিশন ইউজ করি এক্সপ্রেশন দিয়ে তখন আমরা এইভাবে লিখতে পারি অর অথবা এন্ড দিয়ে। তো অর এবং এন্ড তোমরা সবাই জানো যে অর দিয়ে কি বোঝায়। অর দিয়ে মানে যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হলেই সে এটাকে এক্সিকিউট করবে, এন্ড মানে হচ্ছে দুইটাই যদি ট্রু হয় তখন এক্সিকিউট করবে। এখানে কার কোনো সমস্যা আছে বুঝতে? জাস্ট ম্যাথমেটিক্যাল লজিক এগুলো আমরা ডিসকাস করছি এখানে, আমরা এখনো কোডিং এ যাইনি আর কি। যে আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে দুইটা কন্ডিশন দিব, আর দুইটা কন্ডিশনকে আমরা পাশাপাশি ইউজ করতে পারি, একটা অর স্টেটমেন্ট দিয়ে, অর দিয়ে, আরেকটা হচ্ছে এন্ড দিয়ে। তো অর দিয়ে যদি ইউজ করি তখন হচ্ছে যে কোনো একটা ট্রু হইলেই কমপ্লিট স্টেটমেন্টটাকে ট্রু ধরে নেবে, এবং সে এই ইফ এর ভেতরে যে কমান্ড গুলো থাকবে সেই কমান্ড গুলোকে এক্সিকিউট করবে। আর যদি আমরা দুইটা দিই এন্ড দিয়ে, তখন দুইটাই যদি ট্রু না হয় তাহলে আর এটা এক্সিকিউট করবে না আর কি। তারপরে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট যদি হয়, ইফ এলস, যদি প্রথমটা যদি ট্রু হয় প্রথম কমান্ডটা এক্সিকিউট করবে, আর এলস দিয়ে যদি বাকিটা লিখি ফলস যদি হয় তখন সেকেন্ডটা এক্সিকিউট করবে। আগেরটার মধ্যে কিন্তু ফলস হইলে কোনো কিছুই করে নাই, বাট এখন যখন ইফ এলস স্টেটমেন্ট ইউজ করব তখন আমাদের এটা ট্রু অথবা ফলস যে কোনো একটা কিছু তো আসবে টেস্ট স্টেটমেন্টে। যদি ট্রু হয় তখন প্রথমে কমান্ডটা এক্সিকিউট করবে, যদি ফলস হয় এলস দিয়ে পরেরটা এক্সিকিউট করবে, এই আর কি। যেমন ছিল এ গ্রেটার দেন বি ছিল, যদি এ ইজ গ্রেটার দেন বি হয় তখন প্রথমটা, আর যদি এ ইজ লেস দেন বি হয় তাহলে দ্বিতীয়টাকে সে এক্সিকিউট করতো। এরপরে হচ্ছে এলস ইফ দিয়ে আমরা আরেকটা কন্ডিশন শিখেছিলাম গত ক্লাসে, এটা কিছু প্রোগ্রামিং এ দেখেছিলাম যে ইফ যদি আমাদের কন্ডিশন একাধিক থাকে, আগেরটা ছিল একটাই কন্ডিশন ছিল ইফ এর পরে, ওটা ট্রু অথবা ফলস আমরা টেস্ট করেছি, বাট আমাদের অনেকগুলো কেস থাকতে পারে। যেমন আমরা যখন গ্রেড করি
তখন কি হয়, আমাদের অনেকগুলো কেস থাকে না যে একজন স্টুডেন্ট 80 থেকে 100 এর মধ্যে থাকলে তার একটা গ্রেড, 75 থেকে 80 একটা গ্রেড, 70 থেকে 75 একটা গ্রেড, এরকম অনেকগুলো কন্ডিশন থাকে। যখন আমাদের এরকম একাধিক কন্ডিশন আসবে তখন আমরা এলস ইফ স্টেটমেন্ট ইউজ করব, এবং যতগুলো কন্ডিশন থাকবে প্রত্যেকটা কন্ডিশনের জন্য এলস ইফ ইউজ করতে থাকবো, এবং লাস্ট আমরা এলস দিব। এলস মানে হচ্ছে যদি আগের কোনোটাই ফুলফিল না করে, কোনোটাই ট্রু না হয়, তখন হচ্ছে এই এলসটা আসবে। যদি এলস ইউজ না করা হয় তখনও এই প্রোগ্রাম রান করবে, বাট ফলস স্টেটমেন্টের জন্য সে কোনো ক্যালকুলেশন করবে না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা আরো প্রোগ্রাম রান করবো দেন। আচ্ছা, এটা তো ছিল ইফ এলস ইফ স্টেটমেন্ট। এরপরে নতুন একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এটা তোমরা কি পড়েছো সি সি প্লাস প্লাসে? সুইচ মনে নাই? জান্নাতুল ফেরদৌস? সি সি স্যার ফার্স্ট ইয়ারে একটা প্রোগ্রাম করেছিলাম কিন্তু মনে নাই। মানে পড়েছিলা তাইলে? আচ্ছা, ঠিক আছে। সুইচ স্টেটমেন্টে আমরা হচ্ছে কিছু কেসে ভাগ করে নিব জিনিসগুলো। তো ইফ এলস স্টেটমেন্টে যে প্রবলেমটা আমরা ফেস করি আর কি, প্রোগ্রাম রান করতে কিছু সময় লাগে, যেরকম যেরকম ধরো আমাদের রেজাল্টের ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দিই, বা আরো এরকম অনেক এক্সাম্পল আছে, যে ইফ আমাদের প্রথম এক্সপ্রেশন টেস্ট করতে হবে সে 80-র উপরে পেয়েছে কিনা। যদি পায় এটা এক্সিকিউট করবে এবং বের হয়ে আসবে। যদি না পায় তখন দ্বিতীয়টাই টেস্ট করবে হচ্ছে 75 থেকে 80-র মধ্যে আছে কিনা। যদি এটা ট্রু হয় তখন এটা ক্যালকুলেট করবে, যদি ট্রু না হয় তারপর পরের কন্ডিশনে যাবে। এইভাবে করে প্রত্যেকটা কেসকেই সে টেস্ট করবে, ট্রু নাকি ফলস, ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় এক্সিকিউট করবে, ফলস হলে এখান থেকে বেরোয় পরের কন্ডিশনে চলে যাবে। এইভাবে করে করে একদম শেষ পর্যন্ত আসবে। সুতরাং প্রত্যেকটা কন্ডিশনকে টেস্ট করতে নিশ্চয়ই কম্পিউটার বেশি সময় লাগবে, তাই না? স্বাভাবিক, কম্পিউটার যদিও মেশিন অনেক তাড়াতাড়ি ক্যালকুলেট করে, কিন্তু সময় বেশি লাগবে এবং কম্পিউটার রান করতেও আমাদের বেশি ইয়ে লাগবে। এবং অনেক সময় আমরা দেখি যে আমরা যখন বিভিন্ন ডিভাইস ইউজ করি, দেখবো যে প্রথম দিকে ডিভাইসের কোড রান করতে বেশ সমস্যা হয়, গরম হয়ে যায় ডিভাইস, এই সেই। তারপরে দেখবে একটা আপডেট দেয়, আপডেট দেওয়ার পরে আর ওই ওই সমস্যাগুলো থাকে না। তোমরা এই এই জেনারেশন এটা নিশ্চয়ই ভালো মতো জানো যে আপডেট দেওয়ার পরে হয়তো আগের বাগ বা সমস্যা। তো এখানে ইফ স্টেটমেন্ট যদি দেওয়া হয় তাকে ক্যালকুলেশন অনেক গুণ বেশি করতে হয়। আর সুইচ স্টেটমেন্ট আমরা এমন ভাবে লিখবো যে কতগুলো কেসে আমরা ভাগ করে নিব স্টেটমেন্টটাকে। তখন আর প্রত্যেকটা কেসকে সে টেস্ট করবে না। সে যেটা করবে, সুইচ লেখার পরে এখানে আমরা একটা সুইচ এক্সপ্রেশন দিব। সুইচ এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের 80 থেকে 100, সেটাকে আমরা দিব একটা এক্সপ্রেশন। তারপরে যেটা লিখবো হচ্ছে 75 থেকে 80, এটা দিব আরেকটা এক্সপ্রেশন। তো এরকম করে করে আমরা প্রত্যেকটা এক্সপ্রেশনকে আমরা সুইচ এক্সপ্রেশন লিখে একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করব। সেভ করার পরে আমরা দেখবো যে এটা কোন কেসের মধ্যে পড়ে। কেস যদি আমরা দেখি যে 80 থেকে 100 এর মধ্যে থাকে, তখন কোনোটার মধ্যেই সে চেক না করে শুধু ওই ওই স্টেটমেন্টটাকে চেক করবে। যদি কোনো কেসের মধ্যেই না থাকে তখন সে আদারওয়াইজ একটা স্টেটমেন্ট থাকবে সেটাকে টেস্ট করবে, মানে হচ্ছে ফলস স্টেটমেন্ট যেটা ছিল ইফ এলস সেটাকে। তো এখানে যেটা সুইচ স্টেটমেন্ট যেটা কাজ করে, যে একটা গ্রুপ অফ স্টেটমেন্টস থাকবে বা অনেকগুলো কেস থাকবে বা অনেকগুলো গ্রুপ থাকবে, যে গ্রুপগুলো থেকে মাত্র একটা গ্রুপকেই সে চুজ করবে এবং এক্সিকিউট করবে এই ফ্রম সুইচ কন্ডিশন থেকে। তো সেই জিনিসটা আমরা এখানে একটা কোডিং এর মাধ্যমে দেখি, তাহলে আরো ইজি হবে। যে একটা প্রোগ্রাম লিখতে হবে, ম্যাটল্যাব প্রোগ্রাম, যে একটা রেজাল্ট শিট তৈরি করার জন্য একজন স্টুডেন্টের। তোমরা রেজাল্ট শিট তো দেখে থাকো, দেখছো না হাতে? তো সেটা যদি হাতে হাতে প্রতিবার ম্যানুয়ালি করে অনেক সময় লাগে আমাদের। দেখবা যে তোমরা রেজাল্টের জন্য অ্যাপ্লাই করলে পরীক্ষা অফিসে 1 সপ্তাহ সময় বেশি নেয়। কিন্তু এরকম যদি কোডিং করে তারা করতে পারতো, খুব সহজে এটা করা যেত আর কি। জাস্ট ইনপুট দেওয়ার সাথে সাথে সে একেবারেই মানে রেজাল্ট তৈরি করেই এটাকে আউটপুট আকারে দেখাইতো আর কি। আমি ওই কোডিংটা দেখাচ্ছি তোমাদের ম্যাটল্যাবে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? তোমরা কি আমার আচ্ছা আচ্ছা, এম ফাইলটা আমি আগেই লিখে রেখেছি সময় যাতে নষ্ট না হয়। তোমরা কি লেখাগুলো দেখতে পাচ্ছ নাকি ছোট অনেক? লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে?
স্যার জি অনেক স্যার বুঝলাম। ছোট। প্রবলেম হচ্ছে একটু ছোট, বাট আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। এখানে যেটা করেছি আর কি, ক্লিয়ার অল ক্লোজ অল সবাই জানো যে আমরা ভেরিয়েবল গুলো ক্লোজ করেছি প্রিভিয়াস, এবং ভেরিয়েবল গুলো আমরা রিমুভ করে দিয়েছি আর কি, এবং ভেরিয়েবলের ডাটা গুলো ক্লোজ করেছি। এরপরে আমরা যখন সুইচ না যাই ইফ এলসটা আগে দেখি আর কি। ঠিক আছে, একটা সেকশন করেছি ইনপুট। তোমরা কি কালারটা দেখতে পাও? গ্রিন কালার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কালার দিয়ে আমি জাস্ট সেপারেট করার জন্য কালারটা ইউজ করেছি আর কি। সো একজন যে কোনো একজন স্টুডেন্টের গ্রেড তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার তার অবটেইন মার্কস, যে কোনো কোর্সগুলোতে সে কি কি মার্কস পেয়েছে এবং কোন কোর্সে কত মার্কস পেয়েছে। তো আমরা কোর্স যেটা আছে, কোর্স ইকুয়াল টু লিখেছি হচ্ছে ম্যাথ 201 202 203, এটা আমরা আমাদের মতো কোর্স যে কোর্স নিয়েছি সেগুলো লিখতে হবে। এটা আসলে আমরা সরাসরি এভাবে দিয়ে দিতে পারি, ইনপুট একটা অপশন রেখেও এটা লেখা যায়, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। সো ম্যাথ 201 ডাবল কোটেশনের মধ্যে লেখার উদ্দেশ্য হচ্ছে এটা স্ট্রিং টাইপের অপারেটর বা ক্যারেক্টার টাইপ, এটা আশা করি তোমরা জানো। এরপরে আরেকটা জিনিস আমরা লিখেছি মার্কস। এখানে ম্যাথ 201 থেকে 204 চারটা কোর্স লিখেছি এবং চারটা কোর্সে তার অবটেইন মার্কস লিখেছি। বেশি লিখে নাই কারণ মানে হিজিবিজি হয়ে যাবে বেশি লিখে। তারপরে প্রতিটা কোর্সের ক্রেডিট থাকে, আমাদের এক একটা কোর্সের ক্রেডিট কত থাকে? 4 আর 2। জি স্যার। বাট অনেক জায়গায় 3 ক্রেডিট 1 ক্রেডিট কোর্সও থাকে, 0 ক্রেডিট কোর্সও থাকে, সেগুলো হচ্ছে সিজিপিএ তে তার কোনো ইয়া থাকে না, ভূমিকা থাকে না। তো এখানে ক্রেডিট কোন ক্রেডিটের কোন কোর্সের ক্রেডিট কত আর কি, যেমন কোর্স 1 দিয়ে ম্যাথ 201 থাকবে, তারপর হচ্ছে ম্যাথ 201 হচ্ছে মার্কস 1 এ 45, সেই কোর্সের ক্রেডিট হচ্ছে 2, এটা হচ্ছে এখানে ইনপুট। আর লেন্থ মার্ক মানে হচ্ছে যে কয়টা কোর্স সে নিয়েছে সেটা বোঝার জন্য, অথবা লেন্থ মার্কস না লিখে কোর্স লিখলেও ভালো হয়। ঠিক আছে, লেন্থ মানে হচ্ছে এই কোর্সে কয়টা এলিমেন্ট আছে, এটা দিয়ে বোঝায় লেন্থ। এটা জানো, জাস্ট কয়টা ভ্যালু আছে সেটা বোঝানোর জন্য আমরা লেন্থটা ইউজ করি। তো এখানে কয়টা ভ্যালু আছে? 4টা। সুতরাং এখানে একজন স্টুডেন্টের জন্য আমরা 4টা কোর্স ক্যালকুলেট করছি। তারপরে আমরা ক্যালকুলেশনে যাব। তো ক্যালকুলেশন পার্টটাতে আমরা যেটা করবো আর কি, একটা স্টুডেন্টের যতগুলো কোর্স আছে ততগুলো কোর্সের জন্যই আমাদের এই গ্রেড ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, তো এখানে ফর লুপ একটা আমরা রান করেছি। ফর লুপ লেখার নিয়ম কি সবাই জানো? হুম, ফর লুপ ম্যাটল্যাবে কিভাবে লিখতে হয় সবাই কি জানো? না স্যার। আচ্ছা, সি সি প্লাস প্লাসে আশা করি শিখেছো। আমি আসলে এই কোডে আর লিখছি না, এই ডান পাশে আমি কমান্ড উইন্ডোতে লিখছি আর কি। ফর লুপে আমাদের শুরুতে ফর লিখতে হবে একটা, ঠিক আছে? লিখার পরে আমরা ফর লুপের কাজটা কি সেটা তো জানো সবাই। একই কাজ যখন আমরা বারবার রান করব তখনই সেটা দিয়ে ফর লুপ, সেটাই তখনই আমরা ফর লুপ ইউজ করি, তাই না? আমরা যখন ফ্যাক্টোরিয়াল বের করেছিলাম তখন কি ফর লুপ ইউজ করেছিলাম না? মনে আছে? তখন আমরা একটা লিখেছিলাম ইনিশিয়াল ভেরিয়েবল আই, আই এর ভ্যালু ভেরি করবে 1 থেকে স্টার্ট করে, তারপর হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস, এরকম কিছু মনে আছে সিতে? ফর আই ইজ ইকুয়াল টু 1 আই প্লাস প্লাস, এবং তারপরে এন পর্যন্ত। তো ম্যাটল্যাবে আমরা লিখবো হচ্ছে ফর 1 থেকে ধরো আমরা লিখলাম 4, এটা দিয়ে বোঝে আমরা 1 2 3 4 চারটা ভ্যালু নেব, ইনক্রিমেন্ট হচ্ছে +1 করে। যদি আমরা নেগেটিভ ইনক্রিমেন্ট নেই তখন আমরা লিখবো হচ্ছে, আচ্ছা 1 থেকে 4 এটা আমরা রান করে দেখি একটু, 1 থেকে 4, তারপরে আমরা এই
ফর লুপের জন্য স্টেটমেন্টটা লিখবো। স্টেটমেন্ট যদি লিখে হচ্ছে আই, যে আই এর ভ্যালুটাই কত সেটাই দেখাবে। তারপরে আমি লিখলাম এন্ড। এন্ড দিয়ে হচ্ছে ফর লুপটাকে আমরা ক্লোজ করলাম। যখন রান করবো তখন আই এর ভ্যালু দেখো, প্রথমে দেখাচ্ছে 1, তারপরে সেকেন্ড রোটেশন দেখাচ্ছে 2, থার্ড টাইপ 3, তারপর টাইপ 4। লুপ কিন্তু সবসময় যে ইনক্রিমেন্টই হবে এরকম না। যদি আমরা ভ্যালুটা ডিক্রিজ করতে চাই, যেমন এই ফর লুপটাই আমরা লিখবো 4 থেকে 1 পর্যন্ত। এখানে হবে 4, এটাকে আমরা -1 লিখতে হবে, তারপর লিখতে হবে হচ্ছে 1 পর্যন্ত। দেন আমরা লিখবো হচ্ছে যে আই, তারপরে এন্ড। তখন দেখো 4 3 2 1 এরকম আসছে। এটা হচ্ছে ফর লুপের আমাদের সিনট্যাক্স। প্রথমটার মধ্যে 1 বা কিছুই লিখি নাই, তার মানে হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। আমরা যদি এরকম লিখতাম, মুছে দিই আগের গুলো, যে ফর লুপ আমরা লিখেছি 1 থেকে 4 পর্যন্ত। আমরা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত না যে সরাসরি না যে 2 করে বাড়াবো। হ্যাঁ, তো এটা দিয়ে কি করবে, সেটা হচ্ছে যে প্রথমে ভ্যালু ইনিশিয়াল ভ্যালু 1 হবে, 1 এর সাথে পরে 2 যোগ করবে। যোগ করলে কত আসবে? 3। 3 এর সাথে পরে আবার 2 যোগ করবে। যোগ করে যদি দেখে যে 4 এর বাইরে চলে গেছে তখন আর ক্যালকুলেট করবে না, আর যদি বাইরে না যায় তারপরে আবার ক্যালকুলেট করে 4 এর আগ পর্যন্ত যাবে। তখন আমরা যদি এখানে আই দেই, তারপরে এন লিখি, দেখো i = 1 এবং 3 আসছে। তার মানে i এর ভ্যালু প্রথমে ছিল 1, দেন 3। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। মানে i হচ্ছে আমরা ভেরিয়েবল আকারে নিচ্ছি কন্ডিশনের জন্য, 1 হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল ভ্যালু, সরি 4 হচ্ছে টার্মিনাল ভ্যালু, আর মাঝখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তো এখানে যদি আমরা এটাকে আবার এরকম করে লিখতাম যে -2 এবং স্টার্টিং হচ্ছে 4 থেকে এবং ফাইনালি শেষ হবে হচ্ছে 1 পর্যন্ত। তখন যেটা করতে, ইনিশিয়াল ভ্যালু কত এখানে 4, 4 থেকে 2 কমে পরে ভ্যালুটা কত আসবে 2, 2 থেকে যখন 2 কমবে তখন কত হবে 0, 0 তো আর নাই, 0 তো 1 এর চেয়ে ছোট। সুতরাং সরি, এখানে ফর না হয়ে অর হয়ে গেছিল আসলে। দেখো 4 এর পরে 2 আসছে। আশা করি ফর লুপ কিভাবে রান করে সেটা জানতে পেরেছো, এবং ফর লুপের মধ্যে আমরা যেটাই এখানে এক্সিকিউট করব বারবার ওই জিনিসটা এক্সিকিউট করতে থাকবে i এর ভ্যালুর জন্য। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। একটা আমি যদি তোমাদের কোড লিখে দেখাই, ধরো তুমি ইয়া বের করবে ফ্যাক্টরিয়াল 4 বা ফ্যাক্টরিয়াল 3। ফ্যাক্টরিয়াল 3 এর ভ্যালু কত? 6। 6, -1 থেকে 1 পর্যন্ত। তারপর হচ্ছে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু কোথায় আমারটার আই। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টের ভ্যালু একটা দিয়ে আসতে হবে শুরুতে, ইকুয়াল টু 1। আচ্ছা, এটা এখানে সেমিকোলন, সেমিকোলন দিলে তো আসলে দেখাবে না, আমরা সেমিকোলন না দিলে ক্যালকুলেশন ডিটেইলস দেখতে পারবো। এন্ড। এখন কি করবে, প্রথমে ফ্যাক্টরিয়াল 1 3 এর সাথে মাল্টিপ্লাই করবে, তারপর হচ্ছে 2 এর সাথে মাল্টিপ্লাই করবে, তারপর শেষে 1 এর সাথে মাল্টিপ্লাই করবে। দেখো 3 6 এবং ফাইনালি 6 আসছে। ক্যালকুলেশনটা কি ছিল বলতে পারবে স্টেপগুলো? যখন i এর ভ্যালু 3 ছিল তখন ফ্যাক্টর ভ্যালু কত ছিল? 1। 1। সো এখানে যেটা ভ্যালুটা আসছে 1 ইনটু 3 মাল্টিপ্লাই করে আমরা রেজাল্ট পেয়েছি হচ্ছে 3। তারপরে নেক্সট স্টেপে আবার হচ্ছে আমরা লুপের শুরুতে যাব। তো এখন ডিক্রিমেন্ট হবে 1, ডিক্রিমেন্ট হয়ে i এর ভ্যালু তখন কত হবে? 3 থেকে হয়ে যাবে 2, তাই না? তখন i এর ভ্যালু হচ্ছে 2, ফ্যাক্টর ভ্যালু হচ্ছে 3, 2 ইনটু 3 হয়েছে 6। তারপর আবার এই লুপে যাবে, যাওয়ার পরে দেখবে যে 2 1 এর চাইতে বড়, সুতরাং এখানে আরো এক ডিক্রিমেন্ট হবে, হয়ে হবে 1। 1 যখন আসবে তখন আবার 1 এর সাথে এই ফ্যাক্ট মাল্টিপ্লাই হয়ে 6 হয়ে 6 থাকতেছে।
আশা করি বুঝতে পেরেছো সবাই। স্যার ইনপুট আউটপুট তিনটা না এনে শুধু একটা আনা যায় না? হ্যাঁ, একটা তো আনা যায়, মানে এখানে আমি প্রত্যেকটা স্টেপ দেখাইলাম আর কি, যে প্রত্যেকটা স্টেপে সে ফর লুপটা কিভাবে কাজ করতেছে আর কি। ফ্যাক্টরিয়াল আমাদের টার্গেট না, ফর লুপের ওয়ার্কিং প্রসেসটা ইম্পর্টেন্ট আর কি। বুঝতে পেরেছো? জি স্যার। এই আর কি। জাস্ট আমরা যদি এখানে একটা সেমিকোলন দিয়ে দিই তাহলে একটাই আসবে। যে এখানে একটা সেমিকোলন দিলে একটাই আসবে। তারপরে আমরা এখানে দিব হচ্ছে ডিসপ্লে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল, মানে যেটা হচ্ছে যে আমাদেরকে অরিজিনাল রেজাল্টটা দেখাবে। আমরা যখন এটা রান করব, সরি, থার্ড ব্র্যাকেট দিতে হবে। এটা দেখতে পেয়েছো আউটপুট ফ্যাক্টোরিয়াল অফ 3 ইজ ফ্যাক্ট, এটা আসে নাই। নাম্বার টু স্ট্রিং, এটা দেখেছো তোমরা কখনো? যেটা আসছে ফ্যাক্টরিয়াল অফ 3 6, ঠিক আছে? ডিসপ্লে দিয়ে যদি আমরা দেখাই আর কি, আমরা যেভাবে ইচ্ছে সেভাবে দেখাতে পারি এটা। মানে নাম্বার স্ট্রিংটা একটু যদি বলতেন। নাম্বার টু স্ট্রিং এর এখানে সমস্যাটা হচ্ছে ডিসপ্লে যখন আমরা দিচ্ছি সে হচ্ছে স্ট্রিং টাইপ ভ্যালু আউটপুট আকারে দিবে আর কি। আমরা প্রথমে যেটা লিখেছিলাম এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং মানে বোঝো তো সবাই ক্যারেক্টার টাইপ, এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে যা লিখবো ইজ, এই পর্যন্ত সে ক্যারেক্টার নিয়েছে। বাট এখানে যখন আমরা ফ্যাক্ট দিচ্ছিলাম সে একটা ভেরিয়েবল পাচ্ছিল, একটা নাম্বার। ফ্যাক্ট হচ্ছে একটা নাম্বার এখানে দিয়েছিলাম 6। এখন নাম্বার টু স্ট্রিং যখন নিয়েছি সেটা হচ্ছে সে ভেরিয়েবলটাকে কনভার্ট করে স্ট্রিং আকারে শো করেছে, জাস্ট আর কিছু না, নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করেছে এটাকে। যে কারণে একটু আগে দেখো এররটা দেখা যায় টু মেনি ইনপুট আর্গুমেন্টস, তার মানে ইনপুট আকারে আমি একবার দিচ্ছি স্ট্রিং, আরেকবার দিচ্ছি নাম্বার, মানে ইন্টিজার টাইপ ভ্যালু, যে কারণে সে এটাকে শো করে নাই। জাস্ট ইন্টিজারটাকে আমরা স্ট্রিং টাইপ ডাটাতে কনভার্ট করলাম। বুঝতে পেরেছো আমার কথা? কি বুঝতে পেরেছো সবাই? জি আচ্ছা, যে কোশ্চেন করেছিল তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে, তাতে হচ্ছে ক্লিয়ার হওয়া যাবে। কারণ নাম্বার টু স্ট্রিং এটা দেখলে প্রথমে অনেক সময় একটু স্ট্রেঞ্জ লাগতে পারে, বাট এটার কাজ হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যালু অথবা অন্য টাইপের ভ্যালুগুলোকে স্ট্রিং টাইপ ভ্যালুতে বা ডাটা টাইপে কনভার্ট করা, এই আর কি। কোডিং লিখতে গেলে কোডে তোমার এরর আসবেই। এরর আসলে পরে এররে তোমাকে যে নির্দেশনা দিবে, ইনস্ট্রাকশন দিবে, সেটা দেখে ধরতে পারাটাই হচ্ছে তোমার কতটুকু এক্সপার্ট সেটা বোঝা যাবে। কারণ হচ্ছে তুমি কিভাবে ব্যাকগ্রাউন্ডে এটা কাজ করছে প্রোগ্রামটা, সেটা যদি জানো তাহলে তুমি এমনিতেই যে কোনো কোডিং এ এক্সপার্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ইফ এলস কন্ডিশন দিয়ে আমাদের এতক্ষণ পর্যন্ত যেটা আমরা দেখলাম এটা ছিল হচ্ছে আমাদের ইনপুট। এরপরে দেখলাম হচ্ছে ফর লুপ কিভাবে কাজ করে। ফর লুপ দিয়ে i = 1 থেকে n লিখেছি আমি। i = 1 থেকে n লিখে এই n দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কতগুলো কোর্স তার আছে, কারণ প্রত্যেকটা কোর্সের জন্যই তো আমার গ্রেড ক্যালকুলেট করতে হবে। যেমন প্রথম কোর্সে সে পেয়েছে 45, তো 45 এর জন্য গ্রেড কত আসে? 51 এর জন্য আরেকটা গ্রেড আসে, 63 এর জন্য আরেকটা গ্রেড আসে, এবং 92 এর জন্য আরেকটা গ্রেড আসে। তো এখানে আমি গ্রেড গুলোকে ওই 5 মার্কসের ইনক্রিমেন্ট ডিফারেন্স না দিয়ে 10 মার্কসের ডিফারেন্স দিয়েছি। আমাদের আসলে অনেক বড় প্রোগ্রাম হয়ে যায়, প্রোগ্রামটা ছোট রাখার জন্য আর কি। বেশি বড় হয়ে গেলে আসলে ঝামেলা বাড়বে, কিন্তু তোমরা বুঝতে অসুবিধা হবে। তোমাদের এখানে ছোট প্রোগ্রামে বুঝতে পারলেই হবে যে প্রোগ্রামটা কিভাবে কাজ করে, তারপরে তোমাদের মতো করে তোমরা ভেবে দিবে। তো এইখানে দেখো প্রথমে আমরা একটা লুপ রান করেছি, ফর লুপ।
ফর লুপটা এখানে এন্ড দিয়ে শেষ করেছি। আবার এখানে যখন এন্ডে ক্লিক করব দেখো উপরে একটা ফর আসতেছে, দেখছো তোমরা কি উপরে যে 16 ফর এটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। মানে এখানে যখন ক্লিক করবা ওই এন্ডটা কোনটার জন্য রান করেছিল, ফর i = 1 to n এর জন্য এটা এখানে এন্ড করেছে। আচ্ছা, মানে ফর লুপ শুরু করা মানে এটাকে এন্ড করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা এন্ড করেছি একেবারে শেষে আর কি, এর ভেতরে ফর লুপের ভেতরে সবগুলো কাজ আমরা ক্যালকুলেট করেছি। তারপরে আমরা ফর লুপের ভেতরে একটা কন্ডিশন ইউজ করেছি, ইফ কন্ডিশন। হ্যাঁ, তো ইফ কন্ডিশন দিয়ে কন্ডিশনটা কি এখানে লিখেছি, মার্কস যদি 80 থেকে বেশি হয়, এবং মার্কস আই কেন ইউজ করলাম এটা বলতে পারবে এই আই এর সাথে রিলেট করে? আর এর ভ্যালু বোঝানোর জন্য। অ্যারের ভ্যালু, কারণ মার্কস এর ভ্যালু হচ্ছে, মার্কস 1 এর ভ্যালু হচ্ছে 45, মার্কস 2 এর ভ্যালু 51, মার্কস 3 এর ভ্যালু 63, মার্কস 4 এর ভ্যালু 92, ঠিক না? তো মার্কস আই এর ভ্যালু প্রথম স্টেপে হবে মার্ক 1, তাই না? কত নিবে এখানে? 45 45। তো এখন সে টেস্ট করবে 45 কি 80 থেকে বড় নাকি ছোট, ঠিক আছে? যদি দেখে যে 45 80 থেকে ছোট, তার মানে কি এই স্টেটমেন্টে যা লেখা আছে কোনোটাই সে কাজ করবে না, এখান থেকে বের হয়ে যাবে সরাসরি, বের হয়ে পরের কন্ডিশনটা টেস্ট করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এইখানে আমরা যেটা লিখেছি 80 থেকে উপরে যদি থাকতো তার গ্রেড পয়েন্ট আই, আই মানে হচ্ছে ওই 1 ওই কোর্সের 4 হতো, আর নইলে এবং তার গ্রেড যেই এটা কি বলা হয় লেটার গ্রেড আর কি, এলজি দিয়ে লেটার গ্রেড বোঝানো হয়েছে, এ প্লাস হতো। তো এ প্লাস তো আসলে স্ট্রিং টাইপ, যে কারণে ডাবল কোটেশন দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই ডাবল কোটেশন কেন দেওয়া হয়েছে? আমাদের এখানে ডাটা টাইপ আগে থেকে ডিক্লেয়ার করতে হয় না, আমরা যখন লিখবো তখন লিখলে সে ডাটা টাইপটা নিয়ে নেয় ম্যাটল্যাব। আচ্ছা, তো যেহেতু 45 80 থেকে ছোট, সুতরাং এই দুইটার কোনোটাই সে ক্যালকুলেট করবে না, সে চলে যাবে এলসিফে। এলসিফে যে টেস্ট করবে যে এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা, যে এটা কি 70 থেকে বড় এবং 80 থেকে ছোট কিনা, অথবা 70 ইকুয়াল মানে হচ্ছে 70 হইলেও সে এই গ্রেডটা পাবে, বাট 80 হইলে সে এই গ্রেডটা পাবে না, এটা বাইরে চলে যাবে, মানে 80 চেয়ে কম হইতে হবে। যদি 79.9 হয় তাতেও সে এই পরের গ্রেডটাই পাবে, তাই না? আমার কথা কি বুঝতে পেরেছো? 80 হইলে পরে প্রথমটা যাবে, আর 80 নিচে 79 পয়েন্ট যাই থাকুক এই পরের এই সেকেন্ড কন্ডিশনটাই ফুলফিল করবে আর কি। যাই হোক, এখানে যে আমাদের সেকেন্ড কন্ডিশন ছিল 45, সেটা এই কন্ডিশনেও পড়ে না, পরে কি পড়ে না, ঠিক? যখন না পড়বে পরেরটা টেস্ট করবে আবার, এখানে আসলে পরেও দেখবে যে পড়ে না, তখন তার গ্রেড দিবে এখানে 3B, এটাও আসবে না। এরকম করতে করতে যে 45 এর মধ্যে থাকে কোনটা, এইখানে, ঠিক না? 40 থেকে 50 এই কন্ডিশনটা যখন ফুলফিল করবে তখন সে এইটা রান করবে, সে দেখবে গ্রেড পয়েন্ট হচ্ছে 2 আর লেটার গ্রেড হচ্ছে তার ডি। এই কোর্সের জন্য কোর্সটা আমরা লিখেছি এখানে কত, ম্যাথ 201, সুতরাং ম্যাথ 201 এ সে গ্রেড পয়েন্ট পেয়েছে 2 এবং তার লেটার গ্রেড হচ্ছে ডি। অথবা যদি উপরের কোনোটাই ফুলফিল না করতো, মানে 40 নিচে চলে আসতো, তার গ্রেড পয়েন্ট হইতো 0, লেটার গ্রেড হইতো এফ। বুঝতে পেরেছো এই পর্যন্ত যে এলসিফ আমরা কিভাবে ইউজ করবো আর কি? প্রত্যেকটা কন্ডিশনের জন্য আমাদের একটা করে ইফ লাগবে, এবং ইফটা এই করার জন্য বারবার ইফ লেখা যাবে না, এলসিফ 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 করে লিখে যেতে হবে। যখন স্যার আমরা এন্ড গুলোর একটু ব্যবহারটা বলতে যদি। হ্যাঁ, এখন দেখো প্রত্যেকটা এলস এর জন্য এন্ড, ঠিক আছে? আর এই এন্ড আসছে এই এলসিফ এর জন্য, পরের এন্ড আসছে হচ্ছে তার আগের এলসিফ এর জন্য। যতগুলো এলসিফ ইউজ করেছি ততগুলো এন্ড ইউজ করেছি আমরা। বুঝতে পেরেছো? আরেকটা অপশন আছে, আমরা যদি এলসিফ গুলো একসাথে লিখি তাহলে এতগুলো এন্ড লিখতে হবে না। এলস এখন দেখো এতগুলো এন্ড লেখার দরকার পড়বে না, এন্ড এন্ড।
বাস দুইটা এন্ডেই হবে, এটাই বেস্ট, মানে একসাথে লেখাটাই ভালো। বুঝতে পেরেছো? একসাথে লিখলে একটা এন্ডেই পুরা হচ্ছে ইফ থেকে এলসি সবগুলো কন্ডিশন ফুলফিল করবে। এখন বুঝবে কিভাবে যে এন্ড কয়টা লাগবে, সেটা বোঝার উপায় আছে, লিখার পরে শুরু থেকে আবার লেখা শুরু করবা। যে এখানে লিখবা হচ্ছে এন্ড, এন্ড লিখার পরে এই এন্ডের সাথে যদি ইফে দেখো একটা মার্কস আসবে, আবার লিখছি আমি ইফে, এখানে একটা বোল্ড মার্কস আসছে না, আরেকটা এন্ড লিখবা, ফরে আসছে, একদম ফরের সোজা এন্ডটা এমনিতেই চলে আসছে, আমার কিছুই করতে হয়নি আর কি। বুঝতে পেরেছো এবার? জি স্যার। জি স্যার। যদি এলসি স্পেস দিতা তাহলে হচ্ছে প্রত্যেকটা ইফের জন্য আরেকটা করে এন্ড লাগতো, স্পেসটা না দিলে এই একটা এন্ডই হবে কমপ্লিট স্টেটমেন্টের জন্য। এই আর কি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে এটা হচ্ছে প্রথম এন্ড, যেটা ফরের ভিতরে i = 1 এর জন্য এই পর্যন্ত রান করবে, রান করার পর এটা কি কোর্স 1 এর জন্য সেটা করলো। যখন এই এন্ডে আসবে, এই এন্ডে যাওয়ার আগে সে আবার এখানে যা টেস্ট করবে, i এর ভ্যালু 1 বাড়বে যেহেতু ইনক্রিমেন্ট 1, i এর ভ্যালু দেখানো হবে কত 2। সরি আমার ইলেকট্রিসিটি চলে গেছে। তোমরা কি আমাকে এখন শুনতে পাচ্ছ? হ্যালো? স্যার এতক্ষণ মনে হয় একটু শোনা যায় না, 2-1 মিনিট। আমার এখানে কয়েক সেকেন্ড। ইলেকট্রিসিটি চলে গেছে, যে কারণে আমি আসলে দুইটা স্ক্রিন ইউজ করতেছিলাম, তো আরেকটা স্ক্রিন যেটা প্রেজেন্ট করছিলাম সেটা আসলে ডেস্কটপ, সেটা চলে গেছে। তো আমি আবার শেয়ার করছি আর কি, এটা ক্যান্সেল করে। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন আসলে আমার এখানে ছোট হয়েছে, তোমাদের এখানে কি ছোট দেখাচ্ছে লেখা? আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে না পেলে আর বিপদ। হুম, জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ফার্স্ট স্টেপে i এর ভ্যালু ছিল 1, সেকেন্ড স্টেপে যখন i এর ভ্যালু 2 হবে, তখন 2 হচ্ছে কোর্স 2 হচ্ছে ম্যাথ 202, মার্ক 2 হচ্ছে 51, আর ক্রেডিট 2 হচ্ছে 3। এইগুলো জিনিসগুলো সে কনসিডার করবে আর কি, যেহেতু অন্যগুলোর ইউজ নাই, শুধু মার্কস এর ব্যবহার আছে, মার্কস 2 = 51 হিসেবে সে ক্যালকুলেট করবে। এবং একই প্রসেসে সেটা হচ্ছে জিপি 2 এবং লেটার গ্রেড 2, গ্রেড পয়েন্ট 2 এবং লেটার গ্রেড 2 আকারে সেভ করবে, যেই গ্রেডই পাক, এবং সেভ করার পর্যন্ত। এবং এটা চলবে হচ্ছে যে কয়টা কোর্স আছে এখানে, এন মানে হচ্ছে এখানে কয়টা কোর্স আছে, 1 2 3 4, মানে 4 বার এটা রান করবে। তো 4 বার তো আর বলার দরকার নেই, জাস্ট এখানে যখন 4 বার রান করে ফেলবে, যখন 5 হয়ে যাবে ভ্যালুটা i এর ভ্যালু, তখন আর এই যে ফর লুপ সেটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে এন্ড এর বাইরে চলে আসবে, এবং এরপর এটা ক্যালকুলেট করবে জিপিএ, গ্রেড পয়েন্ট এভারেজ। তো এতক্ষণ পর্যন্ত আমরা 4টা কোর্সের গ্রেড পয়েন্ট বের করেছি, কোন গ্রেড সে পেয়েছে। তো এখন আমাদের গ্রেড পয়েন্ট এভারেজ বের করার জন্য আমাদের কি করতে হবে, যে ক্রেডিট দিয়ে গ্রেড পয়েন্টকে মাল্টিপ্লাই করতে হবে, কোন কোর্সের কত ক্রেডিট ইনটু গ্রেড পয়েন্ট, এবং আমাদের ভাগ করে দিতে হবে টোটাল ক্রেডিট দিয়ে, তাই না? তো সেই মাল্টিপ্লাই করে আমরা এটাকে সাম করেছি, ঠিক আছে, ডিভাইডেড বাই আমরা সামশন অফ ক্রেডিট লিখেছি। তো এই এই অপারেশনটা করার পরে ভ্যালু থাকবে কয়টা, একটা ভ্যালুই আসবে না আউটপুট আকারে। এটা কি বুঝতে পারছো যে ক্রেডিট ডট স্যার জিপি দিয়ে কি একটা মিন করে? প্রশ্ন আসছিল, হ্যাঁ শিওর। ওই 2 ক্রেডিটের কোর্সের নাম্বারও কি আমরা একসাথে কাউন্ট করছি? হ্যাঁ, গ্রেড পয়েন্ট তো আসলে সেম থাকে লেটার গ্রেডের সিস্টেম, বাট আমরা ক্রেডিটকে একই গ্রেডে ফেলি, বাট ক্রেডিট অনুযায়ী, মানে কোর্সের ইম্পর্টেন্স অনুযায়ী আমরা ক্রেডিট দিয়ে মাল্টিপ্লাই করি। যেমন ধরো হাফ ইউনিট কোর্সে কেউ যদি A+ পায়,
তাহলে তার কত ক্রেডিট হয়? আমাদের হাফ ইউনিট কোর্স মানে 2 ক্রেডিট ইন্টু 4 8 ক্রেডিট পায়, ঠিক আছে। আবার যখন ফুল ইউনিট কোর্সে একজন এ প্লাস পায়, তার হচ্ছে 4 ক্রেডিট প্লাস 4 4 ইন্টু 4 16। তো তোমার ক্রেডিট যোগ হচ্ছে ফুল ইউনিট কোর্সের জন্য 16 ক্রেডিট, আর হাফ ইউনিট কোর্স মানে 2 ইউনিট ক্রেডিটের জন্য 8 ক্রেডিট এ প্লাস পাওয়ার পরেও। বুঝতে পেরেছো পার্থক্যটা? জি স্যার। হ্যাঁ, ক্রেডিটটা ইম্পর্টেন্স হচ্ছে আমরা এই কারণে ক্রেডিট দিয়ে মাল্টিপ্লাই করছি 16 প্লাস 8 প্লাস ওইটা দিয়ে, এবং টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করি। আমরা কোর্স দিয়ে কিন্তু ভাগ করি না রেজাল্ট করার সময়। যদিও আমাদের হাফ ইউনিট ফুল ইউনিট হওয়ার কারণে আমাদের এরকম কোর্স দিয়ে ভাগ করে তোমরা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট পেয়ে যাও, বাট অনেক সময় 3 ক্রেডিট কোর্স, 1 ক্রেডিট কোর্স থাকে, 0 ক্রেডিট কোর্স থাকে, সেই জন্য আমাদের এটা দরকার পড়ে না। যাই হোক, আমাদের এখানে জিপিএ ক্যালকুলেট করতে হবে, তোমরা যেভাবে যেখানে যে সিস্টেমে ক্যালকুলেট করে করবে। তো আমাদের এখানে আমি আমার মতো করে এখানে লিখেছি যে ক্রেডিট দিয়ে মাল্টিপ্লাই করে ক্রেডিট দিয়ে ভাগ করে দিয়েছি। জি, কিছু বলছো? স্যার 0 ক্রেডিটের জিপিএ কি কাউন্ট হয়? না, তুমি যদি 0 দিয়ে যোগ করে দাও, 0 দিয়ে গুণ করো, 0 হয়ে যাবে না? তাহলে তো 0 হয়ে যাচ্ছে। 0 ক্রেডিট কোর্স গুলো হয় হচ্ছে সাধারণত প্রি রিকুইজিট কোর্স, মানে হচ্ছে যে কিছু কিছু কোর্স, কোন একটা কোর্স পড়ার জন্য তোমার ওটা আগের কোর্সটা পড়ে আসতে হয়। তো তখন প্রি রিকুইজিট কোর্স গুলোকে বলা হয় 0 ক্রেডিট, মানে ক্রেডিট আকারে যোগ হবে না, কিন্তু এই কোর্সটা তোমাকে অবশ্যই করতে হবে, এই আর কি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো ডিসপ্লে। ডিসপ্লে মানে আমরা তো এখানে ক্যালকুলেট করলাম যে 4টা কোর্সে সে কোন কোর্সে কত গ্রেড পাইলো, এবং সে তার যেই সিজিপিএ সেটাও ক্যালকুলেট করলাম। ডিসপ্লে করার পরে আমি রান করে তারপরে আবার এটাকে এক্সপ্লেন করছি, ঠিক আছে। এখন আমার স্ক্রিন এটা ছোট হয়ে গেছে। ওয়েট, লেখা বেশি হয়ে যাওয়ার কারণে কলাম আরেকটা কলামে চলে আসছে, আমি জাস্ট এটা একটু শর্ট করছি আর কি। ক্রেডিটকে আমি সিআর লিখছি, ঠিক আছে। দেখি এখন কি দেখা, এবার আসছে, দেখতে পাচ্ছ যে পরেরটা। আচ্ছা, যে আমরা রান করার পরে দেখো কোর্স ম্যাথ 201 202 203 এবং 204 পর্যন্ত গেছে, এবং প্রত্যেকটা কোর্সের ক্রেডিট আসলে আমার ওইখানে স্পেস কমে যাওয়ার কারণে মনিটর ছোট হয়ে গেছে ল্যাপটপের, যে কারণে আসলে ওই পুরোটা দেখাচ্ছিল না আর কি। 2 3 2 4 মানে এটা ক্রেডিট বোঝাচ্ছে, এবং গ্রেড পয়েন্ট হচ্ছে তার অবটেইন গ্রেড পয়েন্ট প্রত্যেকটা কোর্সের জন্য। যেমন প্রথম কোর্সে 45 ছিল 2, হ্যাঁ, আরেকটা কোর্সে ছিল 51 2.5, তারপরের কোর্সে ছিল 65 3, তারপরেরটা ছিল 81 বা সামথিং, সেটা ক্রেডিট তার 4 ছিল। এখন তার প্রত্যেকটা লেটার গ্রেড যেটা সেটা এখানে দেখাচ্ছে, যে একটা এ প্লাস ডি সি বি, এবং অবটেইন গ্রেড পয়েন্ট এভারেজ মানে সিজিপিএ তার এই 3 পয়েন্ট সামথিং। তো এটা আমরা বের করেছি কিভাবে, 2 এর সাথে এই 2 মাল্টিপ্লাই করেছি, কত হয় 4, 3 ইন্টু 2.5, 2 ইন্টু 3, আর 4 ইন্টু 4, এগুলো মাল্টিপ্লাই করে যেগুলো সব সাম করে ফেলেছি, যোগ করে ফেলেছি। তারপর হচ্ছে ডিভাইড করে দিয়েছি টোটাল ক্রেডিট গুলোর যোগফল দিয়ে 2 3 2 4, মানে কত হয় 4 4 8 11 দিয়ে ভাগ করেছি। বুঝতে পেরেছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শোনা। আচ্ছা, এইখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা যে ক্যালকুলেশন করলাম সেগুলো আউটপুট। ডিসপ্লে পার্টটা যে খুব ইম্পর্টেন্ট তা না, ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। ডিসপ্লেতে আমরা ডিএসপি লিখেছি ডিসপ্লে বোঝানোর জন্য। তুমি যদি সরাসরি জিপিএ লিখে এন্টার দাও, দেখবা যে জিপিএ এরকম একটা ভ্যালু আসবে। এটা কিন্তু খুব বেশি গুড লুকিং না আর কি, ঠিক আছে। আমরা যদি কমপ্লিট একটা রেজাল্ট শিট আকারে দিতে চাই এইভাবে লিখতে হবে, তখন আমাদের ডিসপ্লে আকারে লিখতে হবে। ডিসপ্লেতে জিপিএ ইজ ইকুয়াল টু ইকুয়াল টু এরকম আসবে না, কারণ আমাদের জিপিএটা কি একটা ভেরিয়েবল, তাই না। অনেক সময় ভেরিয়েবল আকারে লিখে, কিন্তু ডিটেলস ফর্মে লিখতে গেলে আমাদের এরকম ডিসপ্লে আকারে লিখতে হবে। যেমন হচ্ছে ডিসপ্লে লিখেছি আমরা প্রথমে কোর্স, তারপর হচ্ছে এটা ক্রেডিট, গ্রেড পয়েন্ট, গ্রেড, তারপর সেমিকোলন দিয়েছি। সেমিকোলন দেওয়ার পরে আমরা আবার হচ্ছে কোর্সের যেই ইয়াটা ছিল কোর্স 1 কমা দিয়ে লিখেছি ক্রেডিট 1, গ্রেড পয়েন্ট 1, লেটার গ্রেড, গ্রেডের জন্য। এইভাবে করে যতগুলো কোর্স থাকবে ততগুলো লিখতে হবে, অথবা অনেক সময় ফর লুপ দিয়েও লেখা যায়, ঠিক আছে। পরে আবার আরেকটা ডিসপ্লে করেছি, কারণ এটা এক ফরম্যাটে, পরেরটা আরেকটা অবটেইনড গ্রেড পয়েন্ট এভারেজ
ইকুয়াল টু নাম্বার টু স্ট্রিং দিয়ে যে একটু আগে যেটা লিখলাম ডেট পয়েন্ট এভারেজ, জাস্ট এই জিনিসটা এখানে দেখিয়েছে। দেখো প্রথম লাইনে হচ্ছে এই প্রথমটা দেখিয়েছে যা হুবু যা আছে তাই। তারপরে দেখো কোর্স 1 মানে হচ্ছে কোর্স 1 হচ্ছে ম্যাথ 201, কোর্স 2 ম্যাথ 202, কোর্স 3 হচ্ছে এগুলো ম্যাথ 204 পর্যন্ত। আর ক্রেডিট হচ্ছে যে ফার্স্টের যে কোর্সগুলো ক্রেডিট ছিল, তারপরে কোর্সগুলো গ্রেড পয়েন্ট কত ছিল, কত পেয়েছে, এবং তারপর লেটার গ্রেড। সবাই কি বুঝতে পেরেছো? স্যার ফর লুপ দিয়ে কিভাবে করা যাবে? ফর লুপ দিয়ে হচ্ছে এখানে আই লিখবো আর কি, আই, ক্রেডিট আই, গ্রেড পয়েন্ট আই, লজিক আই। তখন ডিসপ্লে দুইবার শো করতে হবে, তখন হচ্ছে ফর লুপ যতবার রান করবে একটার পর একটা শো করতে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝতে পেরেছো? একবার এই লাইনটা লিখতে হবে, তারপরে এখানে 1 2 3 4 না লিখে আই লিখতে হবে। আই এর ভ্যালু যখন এক এক করে বেরো 1 থেকে 4 পর্যন্ত যাবে। ওকে, এই আর কি। যাই হোক, ডিসপ্লে পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে ডিসপ্লে করতে পারো। আমরা এগুলোকে চাইলে এক্সেলেও নিতে পারি। এক্সেল এর স্ট্রিট একটা ফাংশন ইয়ে আছে, এটা জানো? আসলে এক্সেল এর রাইট, এটা লিখে আমরা এক্সেল ফাইল ওপেন করে ওইখানে রাখতে পারি। তো এটা তো জটিল হয়ে যাবে, এটা তোমাদের আপাতত শিখাচ্ছি না। এটাই বুঝতে পেরেছো সবাই? কোশ্চেন আছে কোনো? জামি, ইশরাত জাহান? না স্যার বুঝছি। আচ্ছা, এইটা আমরা ইউজ করেছি হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে আমরা করেছি, এখানে দেখো সরি, ইলাপস টাইম ইজ এত সেকেন্ড সময় লেগেছে এটা রান করতে। এটা ক্যালকুলেট করার জন্য আমরা এখানে একটা ইউজ করেছি টিক, আর একটা লিখেছি হচ্ছে টক। মানে টিক থেকে শুরু করে টক পর্যন্ত আসতে ক্যালকুলেশনের জন্য কতটুকু টাইম লাগে। ঠিক আছে, এটা হচ্ছে ইলাপস টাইম ইজ এত 0.0111 সামথিং 11615 সেকেন্ড সময় লাগছে এটা রান করতে, তো ক্যালকুলেশন করতে। তো এখন সিজিপি যদি সুইচ স্টেটমেন্ট ইউজ করতে চাই আমরা, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? ইনপুট যেটা সেটা সেম থাকবে, একেবারে সেম, কোনো ডিফারেন্স নাই এখানে, ইনপুট আগের মতোই। এখন আমরা ক্যালকুলেশন পার্টে যাব। আমরা এখানে ক্যালকুলেশনটা ভিন্নভাবে করেছি। সুইচের জন্য প্রথমে একটা ইন্ডেক্স দরকার পড়ে, বা আমরা যেই ম্যাটল্যাবে দেখিয়েছিলাম যে সুইচ এক্সপ্রেশন দরকার পড়ে। এটা আসলে কোন কেসে যাবে, কোন গ্রুপে যাবে, সেটা আমরা আলাদা করব। তো আমরা যখন লিখেছিলাম যে 80% চাইতে বেশি, এটা একটা গ্রুপ ছিল, 70 থেকে 80 আরেকটা গ্রুপ, 60 থেকে 70 আরেকটা গ্রুপ, এরকম অনেকগুলো গ্রুপ ছিল না আমাদের? জি স্যার। সো আমরা এখানে কতগুলো গ্রুপে ভাগ করে নিব, যেহেতু ডিফারেন্স 10 করেছিল আমাদের ম্যাক্সিমাম, সো এখানে এফিশিয়েন্ট হচ্ছে 10 দিয়ে ভাগ করে দেওয়া। ঠিক আছে, সরি একটু নয়েজ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, সরি তোমরা কি শুনতে পাচ্ছ এখন আমাকে? জি স্যার। আচ্ছা, এখানে দেখো সুইচ লিখে একটা সুইচ স্টেটমেন্ট লিখতে হবে, সেখানে আমি নাম দিয়েছি ইন্ডেক্স, ইন্ডেক্স আই। আই মানে হচ্ছে যতগুলো গ্রুপ আছে আর কি, অথবা যদি আমরা ফর লুপ ইউজ না করতাম শুধু ইন্ডেক্স লিখলেই হইতো। ফর লুপটা ইউজ করেছি আমরা যেহেতু 4টা কোর্স আছে, 4টা কোর্সের জন্য ফর লুপ ইউজ না করলে শুধুমাত্র ইন্ডেক্স লিখলে সেটা কাজ করে নিত। আচ্ছা, ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা আমি যেটা করেছি, ফ্লোর ফাংশন বুঝো তোমরা? ফ্লোর, সিলিং। স্যার ওই উপরেরটা মানে একটা যে কোনো নাম্বারকে ভাগ দিয়ে সেটার ফ্র্যাকশনাল ভ্যালুর উপরেরটা নিব, মানে মানে 6 উপরেরটা অথবা নিচেরটা, যেমন ধরো আমরা যদি সিলিং 11 হলো কে, উপরেরটা। হ্যাঁ সিলিং হবে উপরেরটা, 11 কে 10 দিয়ে ভাগ করি, কত আসছে?
1.1 আমরা যদি এটাকে সিলিং করতাম, ফ্লোর করতাম আর কি প্রথমে, স্যার উপর থেকে নিচে তাহলে 1 হ্যাঁ। ধরতাম স্যার। 1 আসতো, তাই না? আর যদি আমরা সিলিং করতাম তাহলে আসতো কত? 2 আসতো। তো আমাদের সিলিং এবং ফ্লোরের কাজ হচ্ছে যে ফ্র্যাকশনটা আসবে হয় তার উপরের ইন্টিজারটা নিবে অথবা তার নিচের ইন্টিজারটা নিবে, তাই না? সো এখানে ফ্লোর দিয়ে আমরা যে মার্কসটা পাবে সে 10 দিয়ে ভাগ করলে পরে একটা ফ্র্যাকশন আসবে। তো এখন ধরো 45 যখন পেয়েছে সেটা আসবে কি 4.5। সো 4.5 বা 4.9 পর্যন্ত আমরা যদি ফ্লোর লিখি সেই ভ্যালুটা কত আসবে? 4.99 4 আসবে। 4 আসবে। একবার 40 থেকে 49 পয়েন্ট যত ভ্যালুই আসুক 50 আসার আগ পর্যন্ত এই মার্কসটার যদি আমরা ফ্লোর নেই ভ্যালু আউটপুট 4ই আসবে। ঠিক একই রকম সেকেন্ড মার্কসটা ছিল 51। তো 51 থেকে বা 50 এর উপর থেকে 59 পয়েন্ট সামথিং যত কিছুই থাকুক মানে 60 হওয়ার আগ পর্যন্ত সেই ভ্যালুটা ভ্যালু দিবে আউটপুট দিবে কত? 5। তার মানে হচ্ছে 4 মানে হচ্ছে 40 থেকে 49, 5 মানে হচ্ছে 50 থেকে 59, এরকম না? তো ওই মার্কস গুলোকে আমরা সেরকম কতগুলো কেসে ভাগ করে নিলাম যে ইন্ডেক্স লিখে। তো ইন্ডেক্স মানে হচ্ছে তার অবটেইনড মার্কস। এখানে অবটেইনড মার্কস হচ্ছে 45 মানে 4, তাই না? ইন্ডেক্সের ভ্যালু বুঝতে পেরেছো আমার কথা? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার স্যার আমরা জিনিসটা আরেকবার একটু এক্সপ্লেন করলে ভালো হতো। হ্যাঁ শিওর। আমরা এখানে দেখো লিখেছি সুইচ, ফর লুপ আছে এটা ভুলে যাও। সুইচ লেখার পরে লিখেছি ইন্ডেক্স, আইটাও দরকার নাই, ঠিক আছে? আই থাকা মানে হচ্ছে তোমরা জানো যে ফর লুপের কারণে আইটা লিখেছি আমরা। সো আই, তো এখন যখন আমরা ইন্ডেক্সের ভ্যালু নিব, তো ইন্ডেক্সের ভ্যালু সরি আমি আরেকবার বলছি আর কি, আর একটু ডিটেইলস ব্যাখ্যা করে তারপর বলছি। ধরো এখানে ইন্ডেক্সে একটা ভ্যালু থাকবে আর এখানে তো কেস আছে, কেস 1, কেস লিখেছি হচ্ছে কেস 10, 9, 8, 7 থেকে শুরু করে কেস 4 পর্যন্ত। তো কেস 10 মানে হচ্ছে 100 তে 100 যদি কেউ পায়, ঠিক আছে? কেস 9 হচ্ছে 90 থেকে 99, এই 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 হিসাব অনুযায়ী, ঠিক আছে? ইন্ডেক্সের ভ্যালু। আর কেস 8 মানে হচ্ছে 80 থেকে 89, এটা বুঝতে পেরেছো? মানে কেসের পরে দেখো একটা ভ্যালু দেয়া আছে 10, 9, 8, 7, এই ভ্যালুটা আসবে হচ্ছে এই ইন্ডেক্সের ভ্যালু। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? স্যার 3টা জায়গায় প্লাস এরকম কেন হলো বুঝি নাই স্যার। আরেকবার বলছি, ওয়েট, আমি আসলে মার্কার খুঁজছি। এইটা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে? সো ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমরা পাবো এইখান থেকে তার অবটেইন মার্কস। সো অবটেইন মার্কস যখন 10 দিয়ে ভাগ করে নিচ্ছি আমরা, তো তার মানে হচ্ছে এবং তার ফ্লোর নিচ্ছি। সো 40 থেকে 49 পর্যন্ত যদি ভ্যালু থাকে সে আউটপুট ইন্ডেক্সের ভ্যালু আসবে কত? ইন্ডেক্স হবে 4, তাই না? জি স্যার। জি স্যার। এরকম করতে করতে 80 থেকে 89 যখন হবে ইন্ডেক্সের ভ্যালু কত আসবে? না 89 মানে 89 পয়েন্ট সামথিং, ইন্ডেক্সের ভ্যালু কত আসবে? 8। তারপর হচ্ছে 90 থেকে 99, ইন্ডেক্সের ভ্যালু কত আসবে? 9। 9 এবং 100 হলে ইন্ডেক্সের ভ্যালু আসবে 10। এই তিনটা কেসের রেজাল্ট কত? 80 থেকে যদি কেউ 100 পায় এ প্লাস না, তাই না? জি স্যার। এটা হবে এ প্লাস। এখন আমরা যেটা করছি আর কি, যে দেখো অনেকগুলো কেসে ভাগ করে নিয়েছি এটাকে, কেস 1, কেস 2, কেস 3, তাই না? তো কেস
ওয়ান না লিখে আমরা লিখেছি কেস 10। এই সরি, আমি আসলে ওই অ্যানোটেশনটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পেয়েছি। প্রথমে দেখো লেখা আছে কেস 10। কেস 10 মানে হচ্ছে ইন্ডেক্সের ভ্যালু 10 যখন পাবে। ইন্ডেক্সের ভ্যালু 10 পাবে কখন? যখন 100 সে input করবে। 100 পাইলে। সো মার্কস যদি 100 হয়, মার্কস যদি 100 হয়, তার গ্রেড পয়েন্ট কত হবে? 4। লেটার গ্রেড হবে A+। বুঝতে পেরেছো? যদি 9 হয়, 9 মানে হচ্ছে 90 থেকে 99.9, সেটার জন্য যদি হয় তখন তার গ্রেড পয়েন্ট হবে A4 আর লেটার গ্রেড হবে A+। যখন 8 হবে মানে 80 থেকে 89, তার জন্য তার A+ আসবে, লেটার গ্রেড হবে 4। তো যেই কারণে এই তিনটা আসলে A+ আসে। বুঝতে পেরেছো? জি স্যার। মানে এত একটা বড় একবার লিখলে হয় না, মানে কেস 10 কেস 9 তারপর কেস 8 যেভাবে আমরা সি প্রোগ্রামিং এ করছিলাম। হ্যাঁ, একবার লিখলেও হয়। আসলে আমি ওই অপশনটা খুঁজে পাচ্ছি না। আমি লিখেছিলাম বাট ওই কেস 9 কেস 10 টাকে পাচ্ছিল না। তো ম্যাটল্যাবে কোনো একটা অপশন দিয়ে লিখে দেবো। আমি এটাও ট্রাই করেছিলাম 8 থেকে 10 একবারে লিখেও ট্রাই করা যায় কিনা, বাট আমি পাচ্ছি না আর কি। তো আমি আর জটিল করতে চাই নাই, কারণ আমরা ইফ কন্ডিশন দিয়ে এটাকে 8 এ নিয়ে আসতে পারতাম, কিন্তু আরো নতুন আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হইতো। তো সিম্পলি প্রোগ্রামটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি। ঠিক আছে? মানে ওই যদি ইফ কন্ডিশন দিয়ে আমি হচ্ছে যে 80 থেকে 99 পর্যন্ত একটা কেসে নিয়ে আসতাম, তাতেও হয়তো সে রেজাল্ট দিয়ে দিত, কিন্তু তাতে তোমাদের জন্য জটিল হয়ে যেত আর কি, বুঝতে পারতাম না। ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করো আর কি। এখন বুঝতে পেরেছো? মানে কেস 10 থেকে 8 পর্যন্ত অনেক সময় লেখা যায়, বাট আমি ওই ফোনটা খুঁজে পাইনি। মানে এই ক্ষেত্রে কাজ করছিল না আমার ক্ষেত্রে। আচ্ছা, তারপরের কেসগুলো আশা করি বুঝতে পেরেছো। যে 7 মানে হচ্ছে 70 থেকে 79, 6 মানে হচ্ছে 60 থেকে 69, এবং সর্বশেষ যেটা আসছে যে আদারওয়াইজ। আদারওয়াইজ মানে হচ্ছে 40 নিচে। যে এখানে আদারওয়াইজ আসছে হচ্ছে যারা হচ্ছে 40 নিচে পাবে তাদের জন্য হচ্ছে ফেল, এই অপশনটা। ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন এখানে? সবাই কি বুঝতে পেরেছো যে কেস 1 কেস 10 থেকে আদারওয়াইজ কিভাবে কাজ করে? কেউই বুঝতে পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে বুঝতে পারো না এমন কেউ আছো? আমি আরেকবার বলছি। হ্যাঁ, তো এখানে আমরা সুইচ লিখেছি। সুইচ লেখার পর একটা সুইচ স্টেটমেন্ট লিখেছি ইন্ডেক্স। ইন্ডেক্সটা আমরা এখানে 4 থেকে 10 পর্যন্ত ভাগ করে নিয়েছি, যে ভ্যালুগুলো এই মার্কস পাওয়ার উপর বেস করে। যখন ইন্ডেক্সের ভ্যালু 10 পাবে, সে এই 10 এ চলে আসবে। চলে আসার পরে এখানে যেটা আছে সেটাই চেক করবে, আর বাকিগুলো সে চেক করবে না। যখন ইন্ডেক্সের ভ্যালু 9 পাবে অথবা ইন্ডেক্সের ভ্যালু 5 পাবে, তখন ওই 5 এর ঘরে যে স্টেটমেন্ট গুলো আছে সেটাই চেক করবে, বাকিগুলো চেক করবে না। অথবা যদি কোনোটাই না হয় তখন আদারওয়াইজ ফেল লিখে দিবে। এটাই হচ্ছে সুইচ স্টেটমেন্টের কাজ। ইফ এলসে আমরা কি করতাম, প্রত্যেকটা কন্ডিশন টেস্ট করে করে আমরা শেষ পর্যন্ত যেতাম, বাট সুইচ স্টেটমেন্টে প্রত্যেকটা কন্ডিশন টেস্ট করবে না। আমরা 8টা বা 10টা গ্রুপে ভাগ করে নিব। ভাগ করে নিয়ে বা যতগুলো গ্রুপ প্রয়োজন হয় ভাগ করে নিয়ে ওই গ্রুপটাই শুধুমাত্র ইন্ডেক্স দিয়ে আমরা আলাদা করব। আলাদা করে যে এই সবগুলা গ্রুপ থেকে স্পেসিফিক একটা গ্রুপকেই সে চুজ করবে। এটা হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট। বুঝতে পেরেছো? জাহিদ হাসান, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপরে যে কাজটা করেছি সেম অ্যাজ বিফোর। এখন আমরা দুইটা স্টেটমেন্টকে পাশাপাশি রান করলে দেখো কি দেখায়। যে প্রথমে আমরা হচ্ছে ইফ এলস দিয়ে যেটা রান করেছিলাম, কন্ডিশন করেছিলাম ইফ এলস দিয়ে, সেটাকে আমরা রান করছি। দেখো সিজিপিএ ইফ এলস কন্ডিশন ইউজ করে যেটা। তো যদি আমরা এরপরে সুইচ স্টেটমেন্ট ইউজ করে যেটা পাচ্ছি সেটাকে রান করি, পরের এটা আসছে।
দেখো ইলাপস টাইম দেখো, যেটা আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করেছিলাম 0.014, আর এখানে দেখো 0.0, সুইচে বেশি দেখাচ্ছে কেন? আরে নো, সুইচে তো কম দেখানোর কথা। আমি আরেকবার রান করছি। এক এক সময় একটা দেখাচ্ছে, এটা কম্পিউটারের কারণে দেখাচ্ছে। তো যাই হোক, টাইম আমাদের ইফ ইফ এলস এর চাইতে সুইচ স্টেটমেন্টে আমাদের টাইম কম লাগে আর কি ইউজুয়ালি। এবং দুইটার মেথডটা আশা করি বুঝতে পেরেছো। টাইম ফ্যাক্ট না, আমাদের দুইটা ভিন্ন ভিন্ন মেথডে আমরা ইউজ করেছি। ইফ এলস হচ্ছে প্রত্যেকটা কন্ডিশন টেস্ট করে করে আমাদের প্রোগ্রামটা রান করে, আর সুইচ স্টেটমেন্ট হচ্ছে আমরা কতগুলো গ্রুপে ভাগ করি, গ্রুপে ভাগ করে ওগুলোকে কেস কেস আকারে লিখবো, লিখার পরে আমরা ইন্ডেক্সের মাধ্যমে যেই ভ্যালুটা পাবো, বা ইন্ডেক্স না মানে সুইচ স্টেটমেন্ট বা সুইচ এক্সপ্রেশনের মধ্যে যে ভ্যালুটা পাবো সেই স্টেটমেন্টটাকে শুধুমাত্র টেস্ট করবে। আশা করি বুঝতে পেরেছো সুইচ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্ট দুইটা প্রোগ্রামের ডিফারেন্সটা কি। একই জিনিস করেছিলাম, রেজাল্টে কোনো হেরফের নাই, সেম থিং, বাট দুইটা মেথডে আমরা ইউজ করেছি এখানে। তো তোমরা বাসায় ট্রাই করবে আর কি দুইটা প্রোগ্রামিং কোড। আর আরেকটা অপশন আছে ইনপুট নেওয়ার অপশন, যেমন ইনপুট এ, এটা দিলে দেখবা যে ও ইজ ইকুয়াল টু সামথিং। যাই হোক, এখানে আসলে এটা কাজ করছে না, কোনো একটা সম্ভবত সিনট্যাক্সে আমি কোথাও ভুল করছি আর কি। ঠিক আছে, যে ভ্যালুগুলো আমরা সরাসরি দিয়ে দিচ্ছি, সেই ভ্যালুগুলোকে আমরা ইনপুট আকারেও নিতে পারি। ঠিক আছে, তো তোমরা একটু সিনট্যাক্সে সার্চ দিয়ে দেখবে। কারো কোনো কোশ্চেন? আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের এখন কি অন্য কোনো ক্লাস হয়? স্যার বৃহস্পতিবার পর্যন্ত চলবে স্যার, এরপরে আর হবে না।